সবাইকে জানাই বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা। আমাদের পথ চলা শুরু হয় 2001 সাল থেকে। তারপর 24টা বছর নিরন্তর থিয়েটারে হাত ধরে হেঁটে চলেছি আমরা। নাট্যচর্চার তাড়নায় সারা বছর আমরা বিভিন্ন কর্মসূচির সাথে যুক্ত থাকি। কখনো আমরা ওয়ার্কশপে, কখনো সেমিনারে, আবার এই মঞ্চেও। আজকে সন্ধ্যায় আমাদের অনুষ্ঠান দুটি পর্বে বিভক্ত হয়েছে। প্রথম পর্ব নাট্যকথার আসর ও দ্বিতীয় পর্বে থাকছে একটি নাটক বাক্সবন্দি। তাই চলুন আপনাদের আর অপেক্ষা না করিয়ে আমরা শুরু করি নাট্যকথার আসর। নাট্যকথার আসর। আজ এই মঞ্চে আমরা যে দুজন মানুষকে অতিথি হিসেবে পেয়েছি, তাদেরকে পেয়ে আমরা ভীষণ আনন্দিত এবং গর্বিত। আমরা প্রথমেই ডেকে নেব প্রেসিডেন্সি ইউনিভার্সিটির বাংলা বিভাগের অধ্যাপিকা দেবারতী জানা মহাশয়কে। দেবারতী ম্যামকে বরণ করার জন্য আমরা ডেকে নিচ্ছি আমাদের দল অর্থাৎ কলকাতা ক্রিয়েটিভ আর্ট পারফরমার্সের পক্ষ থেকে সঞ্জয় সরকারকে। সঞ্জয় সরকার ম্যামকে তুলে দিচ্ছেন পুষ্পস্তবক। প্রেসিডেন্সি ইউনিভার্সিটির আরও একজন উজ্জ্বল নক্ষত্রকে আমরা ডেকে নেব। প্রেসিডেন্সি ইউনিভার্সিটির পারফর্মিং আর্টস বিভাগের হেড অফ দ্য ডিপার্টমেন্ট নীলাদ্রি রয় মহাশয়কে। সঞ্জয় সরকার তুলে দিচ্ছেন স্যারকে পুষ্পস্তবক। আমরা আমাদের পরবর্তী অনুষ্ঠানের জন্য পরবর্তী সঞ্চালক রাজস্বী দাকে একবার ডেকে নেব। শুভ সন্ধ্যা সকলকে। আজকে মঞ্চে যে দুজন মানুষ বসে আছেন তারা ঘটনাচক্রে দুজনেই আমার শিক্ষক। আমি বাংলা নিয়ে পড়াশোনা করেছি প্রেসিডেন্সিতে। অধ্যাপক দেবারতী জানাকে সরাসরিভাবে শিক্ষক হিসেবে পেয়েছি এবং তাছাড়াও আমার সাবজেক্ট ছিল পারফর্মিং আর্টস প্রথম দিকে, এবং তারপরে পারফর্মিং আর্টস বিভাগের সঙ্গে একটা দীর্ঘ পথ চলা আমার। সেখানে আমি সরাসরিভাবে না হলেও সার্বিকভাবে আমার পাশে পেয়েছি অধ্যাপক নীলাদ্রি রায়কে। আমি দুজনকে প্রণাম জানাই। আমাদের আলোচনার কথা আমি যখন আমার দুজন শিক্ষককে জানাই তখন তারা দুজনেই থিয়েটারের দুটো দিক নিয়ে আলোচনা করার কথা বলেছিলেন। এবার কি নিয়ে কথা বলবেন, কিভাবে কথা বলবেন সেটা আমি এই মুহূর্তে কিছু বলছি না। আমি প্রথমেই নীলাদ্রি স্যারকে ডেকে নিচ্ছি নীলাদ্রি স্যারের বক্তব্য রাখার জন্য। পুরো ব্যবস্থাপনায় রাজস্বী ভীষণ টেন্সড, তো তাকে আগে বলবো যে মানে তোমার টেনশনটা কমিয়ে দাও। আচ্ছা, কোন খ্যাপা শ্রাবণ ছুটে এলি আশ্বিনের আঙিনায়, মানে এমন একটা সময়তে এত বৃষ্টি, তার মধ্যে আপনারা সবাই এসেছেন। আর যে বিপর্যয় ঘটে গেছে আগে সেই কথা বলবো, এতগুলো প্রাণ প্রকৃতি সব তছনছ হয়ে রয়েছে, খুব দুঃখিত। আর আজকের কলকাতা ক্রিয়েটিভ আর্ট পারফর্মার্স সংস্থা, তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করব
আমাকে আজকে এখানে ডেকেছেন। আমি কিছু কথা বলবো, আপনাদের সাথে শেয়ার করব। ওরা যেভাবে কাজ করছেন সেইটাকে আমি ওই নাট্যকথার তো বটেই, তার মধ্যে আটকে না রেখে আমরা যদি শিল্প যাপন বলি তাহলে আমার মনে হয় আরেকটু ভালো হবে। এই কারণেই সার্বিক যে বোধ শিল্পের, সেইটা আমার আর রাজস্বীর বিভিন্ন সময়তে গল্প হয়, কথা হয়। ও খুব ছোট অবস্থাতে যখন, মানে ছোটই বলবো, জি নিয়ে যখন এলো, ওর মধ্যে একটা কি বলবো, একটা উৎসাহ দেখেছিলাম এই সাবজেক্ট নিয়ে। এবং আমাদের প্রেসিডেন্সির বাংলা বিভাগ এবং পারফর্মিং আর্টস বিভাগ তারা ওতপ্রোতভাবে একসাথে কাজ করে, নানান রকম কাজ করেন। আমাদের দিদি আছেন অধ্যাপক দেবারতী জানা। তো আমি শিল্প যাপনের কথাটা যেভাবে আসছে, মানে এখন শুধু আলাদা করে যে আমি থিয়েটারকে ফোকাস করছি তেমনভাবে দেখলে শিল্প যাপনটা হবে না। যেমন ডান্সের যদি আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলি, ডান্সের 70% মিউজিক, আবার থিয়েটারের 70% হলো ডান্স। মানে এইভাবে যদি ব্যাপারটাকে বলি, তো সেইখান থেকে রাজস্বীরা অনেকদিন ধরে কাজ করছে। আমার যেটা খুব ভালো লাগে হলো যে ভাবনার জায়গা থেকে এই ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচ, সেখান থেকে যে ভাবনাগুলো থেকে আমরা আলোচনা করি। যেমন আমরা বিভিন্ন সময়তে যদি নৌটঙ্কির কথা বলি, একটা অন্য ফর্ম, তো সেইটা মিউজিক্যাল থিয়েটার ফর্মে আমরা যখন কাজ করেছি, তার একটা ট্র্যাডিশনাল রূপ রয়েছে। আবার সেখান থেকে বেরিয়ে এসে তার যে কন্টেম্পোরারি ভাবনা, সেইগুলোকে নিয়ে কাজ করা। এবং আমি রাজস্বীকে বলবো এর পরে পরে যদি আমরা একটু থিয়েটারের মধ্যে, এর আগে হয়েছে, হয়নি যে তা নয়, সে কথাটা বলা যাবে না, একটু অপেরার কথা ভাবা, কিভাবে তৈরি করা যায়, তাল নাটকের কথা ভাবা, সেটা কি করে তৈরি করা যায়, সেটা নিয়ে আমরা একসাথে বসলাম, কাজ করলাম। এবং ওরা যেভাবে কাজ করছে, আমার আরও বেশ কিছু ছাত্রছাত্রী রয়েছে, রাজস্বী তো রয়েছেই, এবং যারা মঞ্চের পিছনে রয়েছেন সকল কুশীলবেরা, তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ দেব যে এই শিল্প যাপন তারা নিয়মিত চালিয়ে যাচ্ছে। তাই বাংলার শিল্প, থিয়েটার হোক, ডান্স হোক, মিউজিক হোক, তাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মানে এগুলো শক্ত হাতেই আছে, তারা নিয়ম করে যাচ্ছে যে কাজগুলো। তাই আমি আজকে আলাদা করে নতুন করে কিছু বলবো না। আমরা পরে একটা নাটক আছে, সেটা দেখব, এবং আরও নতুন প্রোডাকশন হোক, আমরা এসে দেখবো সেগুলো। সেটার বাংলা থিয়েটার খুব শক্ত হাতে একদম ঠিকভাবে যা যাবে, এগিয়ে যাবে, এই ভাবনা থেকে নিয়ে কলকাতা ক্রিয়েটিভ আর্ট পারফরমেন্সের সকল সদস্যদেরকে আমি ধন্যবাদ জানাবো, জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। স্যারকে ধন্যবাদ জানাই। এবার আমরা শুনে নেব অধ্যাপক দেবারতী জানার বক্তব্য। আমি প্রথমে একটু অনুরোধ জানাবো, যদি দর্শক আসনে একটু আলোটা দেওয়া যায়। এটা তো আলোচনার আসর, নাট্যকথার আসর, ফলে যাদের সঙ্গে আমি আলাপচারিতা করতে চলেছি তাদের যদি দেখতে না পাই, আমার কেমন একটা একপাক্ষিক মনে হচ্ছে আলোচনাটা, আমি একাই বকে যাব। তো আমি যদি তাদের একটু দেখতে পাই তাহলে আমার খুব ভালো লাগবে। সেটা কি সম্ভব? আচ্ছা, সেই অবসরে যারা আয়োজক তাদের এবং
অবশ্যই রাজর্ষি, যে আমার সঙ্গে প্রথম যোগাযোগ করেছিল, আমাকে অনুরোধ করেছিল। আমি বলেছিলাম যে আমি তো থিয়েটারের সরাসরি কেউ নই, তবে আমি হচ্ছি একজন দর্শক। ধন্যবাদ আলোটা দেওয়ার জন্য। আমি একজন দর্শক, আমি একজন ছাত্র, আমি নাটক সাহিত্য হিসেবে পাঠ করি, আবার নাট্য প্রযোজনা দর্শক হিসেবে দেখি। সেই জায়গা থেকে আমার কিছু অনুভূতি কাজ করেছে। আমি রাজর্ষিকে বললাম আমি সেই বিষয়টা নিয়ে একটু সবার সঙ্গে কথা বলতে চাই, কারণ যারা আজ আসবেন আমি ভেবেইছি যে তারা নাট্যচর্চা এবং নাটক এগুলোর সঙ্গে কোনো না কোনোভাবে জড়িত। তো সেই জায়গা থেকে আমার কথা হয়তো একটু দীর্ঘায়িত হবে। রাজর্ষি, আমি কতটা সময় পাবো যদি আমায় একটু জানাও, না হলে আমি ছোট করে নেব আমার বক্তব্যটা। এক হচ্ছে আজকে আমরা উপস্থিত হয়েছি, এখানে যেটা লেখাই আছে নাট্য কথার আসর, অর্থাৎ নাটক সংক্রান্ত কিছু আলাপ আলোচনা এবং এরপরে একটি নাট্য প্রযোজনা আমরা দেখব, এই দুটো। তো দুটিই কিন্তু মানুষের সঙ্গে সংযোগের গল্প। সেই জন্যই আমি আলোটা জ্বালাতে বললাম যে উল্টো দিকে যারা আছেন তার সঙ্গে আমার যদি চোখের একটা ভাষার যোগাযোগ না হয়, তাহলে আমি কি ভাবছি আর উল্টো দিকে তাদের কি প্রত্যুত্তর হচ্ছে এটা বোঝা সম্ভব নয়। আর আমরা যদি একটু আমি বাংলার কথাই বলবো, বঙ্গদেশের বঙ্গভূমিতে যদি আমরা একটু গোড়ার দিকে চলে যাই, তাহলে দেখব যে সেখানে কখনো বিভিন্ন ধর্ম কেন্দ্র করে একটা পালা গান, সেখানেও গায়েন বাদক একদিকে, অন্যদিকে বেশ কিছু মানুষের আসর, তারা শুনছেন এবং যারা গানটা তৈরি করছেন তারা কিন্তু কতটা সমাজের ওই স্তর, যারা গোষ্ঠী তারা শুনছেন, তাদের সঙ্গে কতটা আলোচনা করে তাদের অনুভূতি জেনে নিয়ে তারপরে গানটা বাঁধছেন, এ নিয়ে যথেষ্ট প্রশ্ন থেকেই যায়। তাহলে ধরে নেওয়া যায় যে যারা গানটা তৈরি করছেন তারা ওই সমাজেরই অংশ, কিন্তু তাদের অনুভূতিটাই বড় বেশি হয়ে ধরা দিচ্ছে ওই শ্রোতা গোষ্ঠীর কাছে। আর একটু এগিয়ে আসুন, যখন আমরা কথকতায় গেলাম, কথক ঠাকুর পাঠ করবেন অথবা গল্পের আকারে বলবেন, সেখানেও কিন্তু এক ব্যক্তি বলবেন, উল্টো দিকে অনেকে শুনবেন। অর্থাৎ আমি একটা নির্দিষ্ট দিকে দৃষ্টি দেওয়ার কথা বলছি। মানে ধরুন আমরা একদিকে একজন কনস্ট্যান্ট বলে যাবে আর আরেকদিকে বেশ কিছু মানুষ শুনবে। এবার আপনি আরো এগিয়ে যান, ধরুন যখন লোকজগতে লোককথা এসেছে, বিভিন্ন রকমের গল্প, ছড়া, প্রবাদ, তার সঙ্গে সঙ্গে লোকগান, লোকনাচ এবং লোকনাট্য, যেটা একটা যৌথ শিল্প। সেই লোকনাট্যে অবশ্যই ওই লোকজীবনের, লোকসমাজের কথাই বলা হতো, কিন্তু সেখানেও ধরুন সংলাপ আছে, অর্থাৎ ডায়ালগ, দ্বিরালাপ, মানে আমি মঞ্চে যারা আছি তারাই কিন্তু উক্তি প্রত্যুক্তি প্রশ্ন উত্তর করছি, সেটাও কিন্তু একপাক্ষিক। যারা পারফর্ম করছেন তারাই কিন্তু নিজেদের মধ্যে কথা বলছেন, ঠিক আছে, উল্টো দিকে দর্শক আছে। তার মানে বক্তব্য হচ্ছে সবটাই হচ্ছে একটা মঞ্চে সীমাবদ্ধ। এবার আরো এগিয়ে আসুন, যাত্রা। আমরা দেখেছি, অন্তত আমি ছোটবেলায় দেখেছি, যাত্রায় প্রবেশ পথ অভিনেতা অভিনেত্রীর, নটনটীর দর্শক আসনের মাঝখান দিয়ে সংলাপ বলতে বলতে উঠে আসতেন, অট্টহাস্য করতে করতে উঠে আসতেন, তরবারি নাচাতে নাচাতে নেমে যেতেন দর্শকের মাঝখান দিয়ে। এবং যাত্রার একদম গোড়ার দিকে যারা অভিনয় করছেন তারা আমার পাড়ারই অমুক দা, তুমুক পিসি, অমুক মাসি, অর্থাৎ আপনি দর্শক আসনে বসেও কিন্তু মনে মনে ভাবছেন, ওরে ও তো
আবার আমার পাশ দিয়ে বলতে বলতে গেল। এবার আমি যার পক্ষ নেব, যুদ্ধ হচ্ছে, যে সে দল ভালো মারলে আমি কিন্তু চেঁচাবো। একটা কোথাও সংযোগ কিন্তু দর্শকদের সঙ্গে তৈরি হতো। সংলাপ প্রত্যক্ষ বলতে না পারলেও, পার্টিসিপেট করতে না পারলেও আমি কিন্তু যাত্রার কিছুটা অংশের মধ্যে ঢুকে পড়তাম। এরপরে আসুন কবির লড়াই। এবার দেখুন এখানেও কিন্তু দুই কবির দুটো দল আছে, এবং যারা শুনতে এসছে গান তারাও কিন্তু একজন একজন কবির দলকে সাপোর্ট করে। তার মানে যে দল যখন বেশি করে কথা বলতে পারছে, উত্তর দিতে পারছে, তখন কিন্তু সেই দলের সাপোর্টাররা চিৎকার করছে। পার্টিসিপেশন, যারা শুনতে এসেছে তারা কিন্তু সংলগ্ন হচ্ছে, ঠিক আছে। খেউর একই রকম। এই যে আস্তে আস্তে এটা হচ্ছে আঞ্চলিকতার একটা চেনা জানা পরিসর, তারা একটু একটু করে পার্টিসিপেট করতে পারছে। তাহলে কোথাও না কোথাও যারা দর্শক তাদের সঙ্গে একটা দ্বিরালাপ ঘটছে। আজ আমার দল জিতে গেল, আজ আমার অমুক চরিত্র জিতে গেল, ফলে আমি কোথাও পার্টিসিপেট করলাম। এখন এই কথাগুলো বলছি কেন? যখন আমরা কোড অ্যান্ড কোড থিয়েটার পেলাম, আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে বিদেশি ছাঁচে প্রসেনিয়াম থিয়েটার, এবং সেখানে আমরা জানি যে একটাই যে আমরা, দেখুন কতটা উচ্চতা আর কতটা দূরত্বে আমি দাঁড়িয়ে কথা বলছি, আপনারা কতটা নিচে এবং কতটা দূরে বসে শুনছেন। নাটকটা এভাবেই বসে দেখবেন। আপনার কোনো অধিকার নেই মঞ্চে উঠে এসে কোনো কথা বলার, আমার কোনো দায় নেই মঞ্চ থেকে নেমে গিয়ে আপনার সঙ্গে কোনো কথা বলার। একটা দূরত্ব, এবং সেই দূরত্ব একটা কিন্তু উচ্চতা আর বিচ্ছিন্নতা, এই বৈষম্যকেও কিন্তু চিহ্নিত করে। এভাবে চলেছিল, ফরাসি থিয়েটার চলেছিল, ইংরেজদের থিয়েটার চলেছিল, এবং আমরা খুব ভালো করেই জানি যে প্রথম দিকে থিয়েটারগুলোতে নির্দিষ্ট সংখ্যক মানুষকে আমন্ত্রণ জানানো হতো কারা আসতে পারবেন, সবার জন্য প্রবেশদ্বার উন্মুক্ত ছিল না। তারপরে যখন শখের থিয়েটার এলো, সেখানেও কিন্তু দর্শক আমন্ত্রিত। আপনার ইচ্ছে হয়েছে আজকের মতো টিকিট কেটে ঢুকে পড়েছেন, সে ব্যাপারটা ছিল না। এরকম করে 50-60 বছর চলেছে। তারপর যখন আমরা ন্যাশনাল থিয়েটার পেয়েছি, সেখানে আমরা দেখেছি যে পেশাদারিত্ব, অর্থাৎ আমি তোমার জন্য একটা প্রোডাক্ট তৈরি করছি, প্রোডাকশন হাউস। তুমি টিকিট কেটে তুমি এবিসিডি যে কেউ হতে পারো, তোমার যদি পকেটে রেস্ট থাকে তুমি টাকা দিয়ে টিকিট কেটে তুমি আমার প্রোডাক্টটা দেখতে আসতে পারো। ফলে কোথাও আপনারা বলবেন যে হ্যাঁ, একটা প্রবেশাধিকারে অনেকটা পরিসর উন্মুক্ত হয়েছে, কিন্তু দেখতে তো গেছেন সেই প্রসেনিয়াম ছাঁচে, পার্টিসিপেট করার তো কোনো জায়গা নেই। ফলে আমরা হয়তো জাতীয়তাবাদী একটা জায়গায়, সমগ্র জাতির কাছে পৌঁছানোর মতো একটা জায়গায় পাবলিক থিয়েটার তৈরি করলাম, কিন্তু আমরা কোথাও একটা তখনও দূরত্ব বজায় রাখলাম। আমি দীর্ঘ ইতিহাসে যাব না, এটা নাটকের ইতিহাস বিশাল বড় ইতিহাস। এরপরে ধরুন আরেকটু ছবিটা পাল্টাবে কখন? গণনাট্য। যারা নিজেদের বলবেন আমরা পিপলস থিয়েটার করছি, একদম গ্রামে গিয়ে সেখানকার মানুষকে একটা তাদের সমস্যা নিয়ে তাদের জাগ্রত করে তাদের কিছু সংলাপ বেঁধে দেওয়া হবে, তাদের কিছু শিখিয়ে পড়িয়ে দেওয়া হবে, তারপর তারা নিজেরা নিজেদের কথা বলবে। এটুকু হলো। অর্থাৎ আমি শহরের মঞ্চ থেকে নেমে আমি একটা শহরতলি বা গ্রামাঞ্চলে গিয়ে সেখানকার মানুষকে সংযুক্ত করলাম। এখানে অনেকটা আমরা কিন্তু মুক্ত হলাম, একদম এই বাঁধা মঞ্চের বাইরে অনেকটা মুক্ত হলাম। কিন্তু সেটা কি দীর্ঘদিন চলেছিল? না, সেটা দীর্ঘদিন চলেনি। সেটা একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট উদ্দেশ্যকে সার্থক করার তাগিদে সেটা তৈরি হয়েছিল। আমরা সেই ইতিহাসে যাচ্ছি না, আমার বক্তব্য যেখানে সেখানে আমি পৌঁছতে চাইছি। এই যে একটা তথাকথিত তৈরি করে নেওয়া উচ্চপক্ষ, গণনাট্য যারা শেখাতে গেলেন কলকাতা শহর থেকে, তারা তথাকথিত উচ্চপক্ষ,
উচ্চতল, তারা যারা জানে না তলকে শিখিয়ে দিয়ে এলো, এভাবে নিজেদের কথা বলতে শেখো, তাহলে সেই কিন্তু একটা তলের বিভাজন রয়ে গেল এবং তারা আবার ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, তারা শহরে ফিরে চলে এলেন। তারা কতটা ওই গণনাট্যকে জনগণের অন্দরে নিয়ে যেতে পারলো এ বিষয়ে যথেষ্ট প্রশ্ন থেকে গেল। তাহলে যদিও প্রসেনিয়াম বা তার আগে শখের থিয়েটার, এই যে থিয়েটার থেকে আস্তে আস্তে ন্যাশনাল থিয়েটার হয়ে গণনাট্য, তাহলে বিনোদনের পর্যায় থেকে কোথাও একটা প্রায়োজনিক প্রয়োজনে পৌঁছলো, এই উদ্যোগটা বদলালো। কিন্তু আমার সবসময় বক্তব্যটা এটাই থাকছে, একপাক্ষিক হয়ে যাচ্ছে না তো ব্যাপারটা? সত্যিই কি সঠিক অর্থে দ্বিরালাপ ঘটছে দর্শক আর মঞ্চের পাত্রপাত্রীর মধ্যে? সেইটা আমি খুঁজতে বেরিয়েছি। এখন এই যে আমরা এখান থেকে বেরোলাম, এরপরে আমরা দেখব যে একটা প্রশ্ন উঠছে যে আমরা যে আমি বারবার বলছি দর্শক আর মঞ্চকে একসঙ্গে একটু সংলাপে আসতে হবে। আপনারা প্রশ্ন তুলবেন যে যে অর্থে কলাকৃতি, আমি যে কোনো আর্ট ফর্মকে এখানে নিয়ে আসতে চাইছি, যে কোনো আর্ট ফর্ম যেখানে আমরা কলাকৃতি যেভাবে সৃজন করি, আমরা যেভাবে ধারণা পোষণ করি, সেখানে সত্যি কি স্রষ্টা আর যিনি ভোক্তা, আমি ভোক্তা শব্দটি খুব মানে ভেবে চিন্তেই ব্যবহার করছি, কারণ আপনি কোনো না কোনো ভাবে আপনার মনের উপভোগ করার জন্য আসছেন, তো সেই জায়গায় দাঁড়িয়ে সত্যি কি কখনো সম্ভব স্রষ্টা আর ভোক্তা মিলে যাবে? এই প্রশ্নটা ওঠা সত্যি সম্ভব? মানে এটা আদৌ, প্রথম কথা এটা আদৌ কি সম্ভব, দ্বিতীয় কথা নাকি এটা আদৌ উচিত? আমি প্রথমে ঔচিত্য বোধের কথা বলি। যদি ঔচিত্য বোধের কথা বলি, যে যিনি স্রষ্টা আর যিনি ভোক্তা তারা এক সুরে কোথাও কথা বলবেন, তাহলে এ কথা স্মরণে রাখা জরুরি যে কলা কার জন্য, এই ক্রিয়েটিভিটিটা কার জন্য? স্রষ্টার নিজের জন্য নাকি সহৃদয় সামাজিকের জন্য? এটা তো মনে আসবে। আর আমি সৃষ্টি করে রেখে দিলাম, আপনাদের মনে পড়বে আর্ট ফর আর্টস শেখ, তার কোনো দাবিদার নেই, তার কোনো কিছু দায়বদ্ধতা নেই। তাহলে যদি সহৃদয় সামাজিকের তরফ থেকে, আপনারা যেমন সহৃদয় সামাজিকের তরফ থেকে ভাবলে, তাহলে তারও অংশগ্রহণের প্রশ্ন ওঠে। সে কিভাবে এখানে এই আর্ট ফর্মের সঙ্গে পার্টিসিপেট করবে? এবার প্রশ্নটা হচ্ছে কিভাবে। আমরা নাটক নিয়ে কথা বলছি, সাহিত্যের ক্ষেত্রে ধরুন আপনি সমালোচনা করতে এলেন, তার একটা প্রত্যুত্তর এলো লেখকের কাছ থেকে, আবার সেখান থেকে আরেকজন উত্তর দিলেন, এটা হতেই পারে, হয়েও এসেছে। কিন্তু যেটা জীবন্ত, একটু পরেই আপনারা দেখবেন, জীবন্ত, তাৎক্ষণিক, আঙ্গিক, বাচিক, সাত্ত্বিক সৃজন, সেখানে আপনি কি করে যারা একই সঙ্গে দ্রষ্টা এবং শ্রোতা, আপনারা তারা কিভাবে তাদের ভূমিকা থেকে, আমার হঠাৎ মনে হলো যেটা আমার চোখের সামনে এক্ষুনি সৃজন করা হচ্ছে, আমার সেখানে কিছু বলার আছে, আপনি যেটা বলছেন আমি হয় মানতে পারছি না, অথবা আমার কিছু সংযোজনের আছে। সেই মৌহূর্তিক বাক বিনিময়ের মতামতের তাগিদ তৈরি যদি হয় দর্শক আসন থেকে, তাহলে সেক্ষেত্রে উপায় কি? সে কি সেই প্রশ্নগুলো নিয়েই ফিরে চলে যাবে? এরাও এদিকে পর্দা ফেলে দিয়ে গুটিয়ে সব নিয়ে চলে যাবেন? তাহলে তো প্রশ্নের উত্তর অধরাই থেকে গেল, মন্তব্যটা তো কোথাও একটা একপাক্ষিক রয়েই গেল। আমার বক্তব্য এখানে, এইখানে আমি একটি শব্দ বলবো, অনেকেই শুনেছেন তৃতীয় নাট্য বা থার্ড থিয়েটারের কথা, যেটা একটা মুভমেন্ট, এটা একটা আন্দোলন ছিল, এবং যেটা মূল উদ্দেশ্য ছিল অডিয়েন্স কানেকশন। যারা দেখতে আসছেন তারা যাতে, যারা সৃজন করছেন তাদের সঙ্গে কোথাও একটা যোগাযোগ ঘটাতে পারে। না হলে আমি আমার মতো সৃষ্টি করে গেলাম, আপনি বুঝলেন কি বুঝলেন না আমার বয়েই গেছে, এটাই তো হয়। এক হচ্ছে অডিয়েন্স কানেকশন, আরেকটা বড় শর্ত ছিল যে সামাজিক যোগাযোগ।
পারফর্মিং আর্ট, যে কোনো রকম পারফরমেন্স অথবা যে কোনো কলা সৃজন, আমি কিন্তু সমাজের একজন অংশ হয়ে আমি আরো কিছু মানুষের জন্য তুলে ধরছি, আমার একা সম্পত্তি নয়। তাহলে আমি সেটা প্রদর্শনের জায়গায় যেতাম না, তাহলে আমার দায়বদ্ধতা থাকে। সেই সামাজিক যোগাযোগ এবং গ্রহণযোগ্যতা আপনারা কিভাবে নিচ্ছেন, আদৌ কি নিচ্ছেন নাকি কোথাও কিছু বক্তব্য তৈরি হচ্ছে, এইগুলো ছিল তৃতীয় নাট্য প্রযোজনার মূল শর্তগুলোর মধ্যে দুটো। তো সেই জায়গা থেকে এই যে ধরুন প্রসিনিয়াম, তার যে আমি উচ্চতা আর দূরত্ব বলেছি, বিচ্ছিন্নতা, সেই যে দর্শককে অন্ধকারে রেখে, সত্যি আক্ষরিক অর্থে দর্শক আসনের আলো নিভিয়ে দেব, মঞ্চের আলো জ্বলবে, আমি কি দর্শকের আদৌ অনুভূতি দেখার ইচ্ছে করছি? আমি তো যা মুখস্থ করে এসেছি, যা তৈরি করে এসেছি, আমি সেটাই পারফর্ম করে চলে গেলাম। ফলে আমার কাছে বড় হয়ে উঠলো মঞ্চ সফলতা, মঞ্চের আলো, আমি কতটা সফল অভিনেতা অভিনেত্রী, কতটা ভালো দৃশ্যপট তৈরি করেছি, মঞ্চ সজ্জা করেছি, কত ভালো মঞ্চ সফল নাট্য প্রযোজনা করেছি, আমি তো সেটাই নিয়ে ভাবছি। একবারও কি ফিরে ভাবছি সমাজের যে অংশটা দেখতে এসেছিল তারা কি ভেবে গেলেন বা তাদের কোনো বক্তব্য আছে কিনা? তৃতীয় নাট্য প্রযোজনা সেই আড়ালটা, দূরত্বটা সরিয়ে দিল। এবং এই যে অডিয়েন্স কানেকশন, আগে থেকে কোনো সংলাপ নির্মাণ করে, মুখস্থ করে, রিহার্স করে মঞ্চে আসা নয়, এক তো মঞ্চের ব্যবধানটাই ঘুচে গেল। আপনি যে কোনো সমতলে নেমে বেশ কিছু মানুষ এক জায়গায় জমায়েত হয়েছে, আপনারা বসে দাঁড়িয়ে কথা বলতে বলতে একটা কিছু আবহ তৈরি করলেন, যারা যারা সেখানে চা খাচ্ছিলেন, গল্প করছিলেন, আস্তে আস্তে উঠে এসে আপনাদের সঙ্গে যোগ দিলেন। এটাই হচ্ছে তৃতীয় নাট্য। একটা জ্বলন্ত কোনো ইস্যু, ধরুন এই মুহূর্তে উত্তরবঙ্গে যা ঘটে গেছে, সেটা নিয়ে একটা আমার কথা বলার ইচ্ছে হলো, আস্তে আস্তে দুজন তিনজন কথা বলতে শুরু করলাম, আরো অনেকে এসে যোগ দিলেন, ওটাই একটা প্রজেকশন তৈরি হলো ওই মুহূর্তে, সঙ্গে সঙ্গে সৃষ্টি হলো। তাতে কোনো নির্দেশক নেই, তাতে লেখা কোনো সংলাপ নেই, তাতে বানানো কোনো গান নেই, কোনো সুর নেই, এমনকি আগে থেকে কে কোন দিকে কতটা মুখ ফেরাবে, কে কার দিকে কতটা এগিয়ে যাবে, কার কাছে কতটা আলো পড়বে, সেটাও নেই। কারণ সেখানে মঞ্চ সজ্জাটাই নেই, এই সেট আপটাই নেই। এবং আপনি যে কোনো জায়গায় করতে পারেন। আমি কেন এত কথা বলছি তৃতীয় নাট্য নিয়ে? আমি কি এর পক্ষে বলতে এসেছি? আসলে বক্তব্য হচ্ছে আমাদের না, এই যে মানুষ সত্তাটা না কথা বলতে চায়, কিচ্ছু না কথা বলতে চায়। কোভিড পর্ব খুব ভালো করে দেখিয়ে দিয়েছে একা কথা বলতে না পারা মানুষগুলো কিভাবে মরে যায়। মানুষ যে কথা বলতে চায়, সেই কথাটা বললে না অনেক জটিলতা, কূটনৈতিকতা, অনেক সমস্যার সমাধান হয়ে যায়। আলোচনার টেবিলে যদি একবার দুপক্ষ বসতে পারে, আলোচনায় অনেক প্রতিবন্ধকতা সরিয়ে সমাধান এনে দিতে পারে। আজকে যদি নাট্য প্রযোজনা এরকম একটা কথাবার্তার পরিসর হয়, তাহলে অনেক মানুষ কিন্তু তার সঙ্গী হতে পারে। সেখানে ধর্মে ধর্মে, ব্যক্তিতে ব্যক্তিতে, দলে দলে, জাতিতে জাতিতে কোনো ভেদ থাকে না। প্রশ্ন করি না তুমি কে, কেন এসেছো, সেখানে সবার একটা আমন্ত্রণ থাকে। ঠিক এরকম তৃতীয় নাট্য যেমন তৈরি হচ্ছে, ঠিক এরকম একটা জায়গা থেকে পৃথিবীতে একটা ভাষা তৈরি হয়েছিল। আমি সেইটার কথা বলবো। আমাদের তো ভাষাগত বিভিন্নতা, এখানে সবাই বাংলা বুঝি, আমি বাংলাতে বলছি, আপনারা বুঝতে পারছেন। কিন্তু আমি যদি এক্ষুনি হিব্রু ভাষায় বলতে শুরু করি, আপনারা হয় দায়বদ্ধ হয়ে বসে থাকবেন, না হলে পালিয়ে যাবেন গালাগালি দিতে দিতে, কারণ আপনারা ভাষা মাধ্যমটাই বুঝলেন না। মাধ্যম, এই ভাষা মাধ্যমের বিভিন্নতার জন্য বহু কথা বহু মানুষের বোধগম্য হয় না। ঠিক যেরকম তৃতীয় নাট্য মঞ্চের সঙ্গে অডিয়েন্সের দূরত্ব দূর করার জন্য এসেছিল, তেমনি একটা ভাষা এসেছিল, যে ভাষাটা তার বয়স অনেক হয়ে গেছে, প্রায় 150 বছর। সেই ভাষাটা তৈরি হয়েছিল এই কারণেই যে আমাদের এই যে মানুষে মানুষে কথা বলতে না পারা, মানুষে মানুষে বোধগম্যতা না থাকা,
কেবলমাত্র দেশের উপরিতলে প্রশাসক কর্তৃপক্ষ তাদের কিছু প্রতিনিধি টেবিলে বসে কি আলোচনা করেন, তারা আপামর জনগণকে নিয়ে কি এমন সুরাহা করার কিছু কিছু পদক্ষেপ নেন, তারা কি জনসাধারণের সঙ্গে আদৌ আলোচনা করেন? তারা কি জানতে চান যে তোমাদের আসলে সমস্যা কি, তোমরা কি পেতে চাও? তারপরে তারা আমাদের জন্য কি সুরাহা করার চেষ্টা করেন, কি মৌচুক্তি স্বাক্ষরিত হয়, সেটা কি সবার কাছে পৌঁছয়? সবাই কি সেই ভাষাগত বোধগম্যতার কাছে পৌঁছয়? পারে না। পার্টিসিপেশন জরুরি। একটু বৃহত্তর ক্ষেত্রে ভাবুন, আপনি চাইছেন ইউরোপের বিভিন্ন দেশের, আজকে যুদ্ধবাজ বিভিন্ন দেশে আপনি একটা সাধারণ মানুষের কাছে বার্তা পাঠাতে চাইছেন বা উত্তর চাইছেন, আচ্ছা তোমরা কি যুদ্ধ চাও? সাধারণ তলের মানুষ, আপনি একটা প্রশ্ন পাঠালেন তাদের কাছে, তোমরা কি যুদ্ধটা চাইছো? উত্তরটা দেবে কি করে? সে কি আপনার ভাষাটা বোঝে না আপনি তার ভাষাটা বোঝেন? তাই এরকম একটা জায়গা থেকে একটা ভাষা তৈরি হয়েছিল, সেই ভাষাটার বাংলা নাম করলে দাঁড়ায় আশাবাদী। এই আশা নিয়ে যে পৃথিবীর সমস্ত রকমের বাধা প্রতিবন্ধকতা সরিয়ে ওই ভাষাটা যদি আমি একটু আয়ত্ত করে নিতে পারি, তাহলে আমরা যে কোনো মানুষের কাছে পৌঁছে যেতে পারবো। এবং যদি প্রত্যেক দেশে কিছু কিছু মানুষ সেই ভাষাটা জানে, তাহলে সেই ভাষাতে আমাদের খুব গুরুত্বপূর্ণ মেসেজ এরকম পারফর্মিং আর্টসের মাধ্যমে আমরা তাদের কাছে পৌঁছে দিতে পারবো, তারা আমাদের দর্শক শ্রোতা হতে পারবেন। এই ভাষাটা আর তৃতীয় নাট্য যে উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছে, কোথাও একটা মিল পাচ্ছি না আমরা? প্রাতিষ্ঠানিকতা থেকে, একপাক্ষিকতা থেকে সরে গিয়ে কোন রকম নজরদারি নেই, এবং ভাষাটাও তাই বলে যে কেউ এসো পার্টিসিপেট করতে পারো। আপনি কি পারেন আজকে বাংলায় কয়েকটা শব্দ তৈরি করে বাংলার ডিকশনারিতে গুঁজে দিতে? পারবেন না, আপনার সেই রাইট নেই। কিন্তু এই ভাষাটা পারে। আপনি আজকে দুটো যদি শব্দ তৈরি করেন, সেই শব্দটা কিন্তু আপনি ওই ভাষাটাকে দিতে পারেন, ভাষার শব্দ ভান্ডার কিন্তু বাড়বে, অ্যাকসেপ্ট করে নেবে। ভাষাটার নাম অনেকেই শুনেছেন এসপেরান্তো। যখন এত দূরই বললাম, তাহলে এবার বলি এই তৃতীয় নাট্য আর এসপেরান্তো আমি আজকে কেন এখানে দুটো শব্দকে একসঙ্গে নিয়ে এসেছি, কারণ এই দুটো শব্দের সঙ্গে একজন ব্যক্তির একটাই যোগ, তিনি আমাদেরই বাঙালি বাদল সরকার, যিনি এই তৃতীয় নাট্যকে জনপ্রিয় করে তুলেছিলেন। এবং এই মানুষটি যখন দেখেছিলেন যে তৃতীয় নাট্যের উদ্দেশ্যের সঙ্গে এই ভাষাটার উদ্দেশ্য মিলে যায়, তিনি নিজেই ভাষাটা শিখে ফেলেছিলেন। আপনি চাইলে পারবেন ফ্রেঞ্চ, জার্মান, হিব্রু, গ্রিক একা একা শিখে ফেলতে? আপনার একটা প্রশিক্ষণের দরকার হবে, ফর্মুলা মুখস্থ করতে হবে, দীর্ঘদিনের একটা প্রয়াস থাকতে হবে, একটা রিহার্স করতে হবে। না, এসপেরান্তো আপনি আজকে বাড়ি গিয়ে একটু গুগল করে দেখে নিয়ে আপনি নিজেই কিন্তু কালকে 4টে শব্দ শিখে গিয়ে 5টা বাক্য তৈরি করতে পারবেন, আমি আপনাদের গ্যারেন্টি দিচ্ছি। বাদল সরকার যিনি ভাষাটি বানিয়েছিলেন, লেইজার লুদভিগ জামেনহফ, তিনি একজন ইহুদি। একটু তার কথা বলতে হয়, তিনি কেন এই ভাষাটা তৈরি করলেন। প্রথমে বলে রাখি, এই ব্যক্তি ভাষাটা বানিয়েছিলেন, কিন্তু কোনোদিন তার নিজস্ব এখতিয়ারে অধিকারে এই ভাষা থাকেনি। এই ভাষার মালিক কেউ নয়, এই ভাষার মালিক সবাই, সারা বিশ্ববাসী। এবং তিনি কেন বানিয়েছিলেন? তিনি ছোটবেলা থেকে দেখছিলেন ইহুদি হওয়ার অপরাধে বিভিন্ন দেশ থেকে দেশে তাদের তাড়ানো হচ্ছে। যখন যে দেশে যাচ্ছে সে দেশের রাজার ধর্ম, রাজার ভাষা তাদের শিখে নিতে হচ্ছে। এর নিজের কোনো ভাষা ছিল না, এদের নিজের কোনো বাসস্থান ছিল না। সেই যন্ত্রণা থেকে এবং বিভিন্ন সময় বিভিন্ন দেশের মানুষের কাছে ইট পাটকেল খেতে খেতে, রক্তাক্ত হতে হতে, প্রাণ দিতে দিতে বালক বয়সে স্বপ্ন দেখেছিলেন, আমি যদি পারি বড় হয়ে সব মানুষের জন্য একটি মাত্র ভাষা তৈরি করব, যে ভাষাটার কোনো মালিক থাকবে না, যে ভাষাটা খুব সহজে সবাই শিখে নিতে পারবে এবং চাইলে পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষের সঙ্গে যে কোনো প্রান্তের মানুষ তাদের ভাব বিনিময় করতে পারবে। এবং আজকে সারা বিশ্বে যারা যুদ্ধবাজ দেশ, তাদেরও কিন্তু বহু মানুষ এসপেরান্তো শিখে পারস্পরিক যোগাযোগ রেখে চলেছে গোপনে। এবং বাদল সরকার শুধু এখানে থেমে থাকেননি, তিনি
দেখলেন যে বাঙালিকে যদি এই ভাষাটার একবার স্পর্শ দিয়ে দেওয়া যায়, তাহলে বাঙালি অন্তত বিশ্বের দরবারে গিয়ে কথা বলতে পারবে। সেই জন্য তিনি নিজে যেভাবে শিখেছেন সেভাবে একটা বাংলায় আস্ত বই লিখে গেছেন। বাদল সরকারের সেই বইটা পাওয়া যায়, বিশ্বভাষা এসপেরান্তো। সেখানে দেখবেন কত সহজে আপনি নিজে নিজে ভাষাটা শিখে নিতে পারবেন। আমি ভাষা শেখার জন্য এখানে বলতে আসিনি, আমি বলতে এসেছি এটাই যে আমরা যে পারফরমেন্স গুলো তৈরি করছি, আমরা যে সৃজন কলাগুলো তৈরি করছি, সেগুলো মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে রয়ে যাচ্ছে না তো? আমরা কতটা মানুষের সঙ্গে দ্বিরালাপ ঘটাতে পারছি? এবং যে উদ্দেশ্য নিয়ে প্রসেনিয়ামকে ভেঙে দিয়ে প্রাতিষ্ঠানিকতার বাইরে বেরিয়ে এসে মুক্তাঙ্গনে তৃতীয় নাট্য পরিসর পা রেখেছিল, এবং যে প্রাতিষ্ঠানিকতা থেকেই বেরিয়ে এসে এই এসপেরান্তো পা রেখেছে, আজকে গোটা বিশ্বে 120টা দেশের সদস্যরা বিশ্ব এসপেরান্তো সংগঠনের সদস্য। এরা বছরে একটা করে কংগ্রেস করেন এবং যে কেউ এই ভাষা শিখতে পারেন। এখানে কোনো রকম এলিজিবিলিটি লাগে না, আপনি মানুষ আর সদিচ্ছুক হলে এটা শিখতে পারেন। এবং বাদল সরকার আরো যেটা করেছিলেন, সুকুমার রায়ের লেখা বই হজবরল তা এসপেরান্তোতে অনুবাদ করে ফেলেছিলেন। কেন আমি কথাটা বললাম? আপনি একটা ভাষা শিখে খুব তাড়াতাড়ি তার সাহিত্য অনুবাদ করতে পারবেন না, কিন্তু এই ভাষাটা এতটাই সহজ, উনি শিখলেন, রাতারাতি আবার অনুবাদও করে ফেললেন। তাহলে আমরা যদি আমাদের এই পারফর্মিং আর্ট গুলোকে এইভাবে অনুবাদ করে করে বিভিন্ন দেশের মানুষের কাছে, বিভিন্ন গোষ্ঠীর কাছে পৌঁছে নিয়ে যাই, পৃথিবীর আজকে যে একটা যুদ্ধ, সারা পৃথিবীতে যে উন্মাদনা, যে শক্তি ক্ষয়, যুদ্ধ তো আর কিছু করে না, প্রাণহানি করে, অর্থহানি করে এবং শক্তিহানি করে। যুদ্ধের পজিটিভিটি কিছু নেই। যে জয়ী হয় তারও কিন্তু এগুলো ক্ষয় হয়, আর পরাজিতের তো হয়ই। তাহলে আমাদের যেগুলো একটা বেসিক যে সমস্যার জায়গা, সেটা পৃথিবীর সব মানুষেরই সমস্যার জায়গা। তা আমরা যদি পারস্পরিক এই দ্বিরালাপ, সংলাপ চালানোর একটা মাধ্যম খুঁজে পাই, তাহলে সেই দিকে হাত বাড়াবো না কেন? এখন বক্তব্য তো বলে দিলাম, কথাটা হচ্ছে যে এই যে একটা সাঁকো বা সেতু ভাষার কথা বললাম, বাদল সরকারের কথা বললাম, তার তৃতীয় নাট্যের কথা বললাম, এখন কথাটা হচ্ছে মানুষের কাছে আমি বলেছিলাম, প্রশ্ন তুলেছিলাম, পৌঁছবো কিভাবে? পৌঁছানোর বাধা অতিক্রমের উপায়টা আমি বলে দিয়েছি। তাহলে যারা সদিচ্ছুক, প্রায়োগিক কলাকৃতির মাধ্যমে তারা কিন্তু বহু মানুষের সঙ্গে মত বিনিময়ের জন্য সে কাজে এগিয়ে আসতেই পারেন। আর দোহাই দিতে পারবেন না ভাষাগত বিভিন্নতা বা দর্শক নটনটির সঙ্গে বিচ্ছিন্নতা, এই অজুহাত দিতে পারবেন না, কারণ দুটো পথই উপায় বেরিয়ে গেছে। এবার প্রশ্ন, বড় প্রশ্ন, মঞ্চ জীবনকে কাছে টেনে নেবে নাকি দূর থেকেই হৃদয়কে ছোঁয়ার একটা অভিনয় করে যাবে মাত্র? উত্তরটা কে দেবে? যারা কলাকার তারাই দেবেন। আমার এখানে বলার কিছুই নেই, নমস্কার ছাড়া। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। ম্যামকে অনেক ধন্যবাদ। আমরা সকলেই ঋদ্ধ হলাম। আমরা যারা ক্লাস করেছি তারা এই অভিজ্ঞতার সঙ্গে পরিচিত, যারা ম্যামের ক্লাস শোনেননি তাদের কাছে এই অভিজ্ঞতাটা একদমই নতুন। আমার ধারণা প্রত্যেকেই উপকৃত হলেন এবং প্রত্যেকেই ঋদ্ধ হলেন। স্যার এবং ম্যামকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা আমাদের প্রথমার্ধের অনুষ্ঠান এখানেই শেষ করছি, একটি 10 মিনিটের বিরতি, তারপরে শুরু হচ্ছে আমাদের নাটক বাক্সবন্দী। ধন্যবাদ।